আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসনাত জিলান। দেশ ও জনপদের খবর সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিলা তারতুসি। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দর কষাকষি করে কিনছেন ক্রেতারা। আর কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তৃপ্তি তেওয়ারি। আজাহা উপলক্ষে শেষ মুহূর্তে বেচাকেনায় জমে উঠেছে ঝিনাইদহের প্রায় শতাধিক পশুর হাট। কোরবানির পশু কেনাবেচার জন্য ঝিনাইদহে ৬ উপজেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার কোরবানির পশুর হাটগুলোতে বিক্রি বেড়েছে। প্রতিটি হাটেই বিভিন্ন এলাকার খামারি ও ব্যবসায়ীরা পশু নিয়ে এসেছেন বিক্রির জন্য। জাল টাকা শনাক্তকরণ, ছিনতাই, চুরি প্রতিরোধে ও পশু ব্যবসায়ী এবং ক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং হাট ইজারাদারদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরে কোরবানির পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতাদের হাকডাক আর জমজমাটভাবে চলছে বেচা কেনা। পছন্দের পশুটি কিনতে ভিড় করেছে ক্রেতারা। নির্বিঘ্নে কেনাকাটা করতে হাটগুলোতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং সেই সাথে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নীলফামারীর ৪১টি পশুর হাটে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে এসব হাটগুলো। ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত উপকূলীয় জেলা বরগুনায় এবারের কোরবানির ঈদ যেন এসেছে আনন্দের বারতা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক পশুর উপস্থিতি লক্ষণীয়ভাবে দেখা গেছে। তবে বেশি দেখা গেছে স্থায়ীভাবে বাড়িতে লালন পালন করা দেশীয় গরু। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বরাবরের মতো বেশি দেখা যাচ্ছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে ব্যাপারীরাও ভিড় জমাচ্ছে নওগাঁর হাটগুলোতে। এছাড়াও শেরপুরে স্থায়ী ১৯টি ও অস্থায়ী ৩৫টি কোরবানির পশুর হাট বসেছে। এসব হাটে এখনও ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর কষাকষির পাশাপাশি চলছে ক্রয় বিক্রয়। ভোলার ৭ উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। কোরবানির জন্য পশু কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এবছর কোরবানির পশু বিক্রির জন্য জেলায় ১২৩টি হাট বসেছে। এর মধ্যে অস্থায়ী হাট রয়েছে ৫০টি। শরীয়তপুরের ৬ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসা প্রায় অর্ধশত পশুর হাটে শেষ মুহূর্তে কোরবানির জন্য পছন্দের পশু ক্রয়ে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে গরু, ছাগল ও মহিষ। গোপালগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ৫ উপজেলায় ৩৫টি পশুর হাটে চলছে গবাদি পশু বেচাকেনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পশুর হাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হলেও এবার পশুর হাটগুলোতে নেই ভারতীয় গরু। এবছর গরুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪টি সহ জেলায় প্রায় ৯০টি অস্থায়ী পশুর হাটে শেষ মুহূর্তে চলছে কোরবানির পশু জমজমাট কেনাবেচা। প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তৃপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন। ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়ায়। পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন ঘরমুখ যাত্রীরা। পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে আজ থেকে লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সরেজমিন পরিদর্শনে আসেন সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মনজুর হোসেন। তিনি জানান, গতকাল পদ্মা সেতু দিয়ে ৪৪,০৩৩টি যান পারাপার হয়। এর থেকে টোল আদায় হয়েছে ৪,৮০,০০,০০০ টাকারও বেশি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরছেন মানুষ। সকাল থেকে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এই মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আগেভাগে মহাসড়ক সংস্কার, নির্মাণ সহ সব নবনির্মিত একাধিক সেতু, ওভারপাস খুলে দেয় নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। পুরো মহাসড়ক জুড়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামে ঈদুল আজহার ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। চট্টগ্রাম রেল স্টেশনে এখন ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। ঈদে বাড়ি ফেরার পথে ভিড় এবং দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগেভাগেই শহর ছেড়েছেন। শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়ে গেছেন নির্ধারিত ট্রেন। ঈদ যাত্রায় তেমন ভোগান্তি না থাকে খুশি ঘরমুখ মানুষেরা। যাত্রীদের সুবিধার্থে ঈদে স্পেশাল ট্রেনেও যোগ হয়েছে রেলওয়ের বহরে।
আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ দিয়ে বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন মানুষ। অবকাঠামোগত উন্নয়ন এবং সাইনবোর্ড, মদনপুর, মোগরাপাড়া, চৌরাস্তা সহ যানজটপ্রবণ এলাকায় ট্রাফিকের নজরদারি বৃদ্ধি এবং টোল প্লাজায় ইটিসি বুথ চালুর কারণে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন উত্তর পূর্বাঞ্চলের 33টি জেলার মানুষ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেশে দরিদ্রতা কমেছে, মানুষের আয় বেড়েছে। গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা ইসলামী মিশন মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে নয়াবিল, রামচন্দ্রকুড়া এবং পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংসদ উপনেতা নিজ তহবিল থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ২৫০০ শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে নগদ ১,০০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলন বিলের দুর্যোগকালীন মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তিনি আজ নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ঘূর্ণিঝড় এবং বন্যা থেকে জানমাল রক্ষার্থে ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়ায় ৬,২,৮২,৮২,০০০ টাকা ব্যয়ে প্রায় ২ একর জায়গার উপরে মুজিব কেল্লা এবং ফসল সংগ্রহ মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন। পরে তিনি ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পাবনা সাথিয়ার বোয়ালমারি কালীচরণের বাড়িতে আমস তিনমাথা পর্যন্ত উন্নয়ন কাজ শেষে একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৩,৩৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। এদিকে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের নিজ এলাকার আগমনে হাজারো নেতাকর্মীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কলাপাড়া। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল নন্দীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান। স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোরবানির দিন ৭ ঘণ্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকালে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এদিকে চট্টগ্রাম ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদে সকাল 7:30টায়। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত হবে 7:45টায়। এরই মধ্যে প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ খুলনা সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, ইতিমধ্যে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউস মাঠ প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। খুলনার পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ জেলা প্রশাসন এবং কেসিসির কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। দিনাজপুর শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা 2018-2021 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুইব ইকবালুর রহিম অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে। প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিদায়ী দরবার এবং মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আজ সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছলে ৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লার নেতৃত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যরা তাকে স্বাগত জানান। পরে দরবার হলে মতবিনিময় সভায় সেনাপ্রধান সেনাবাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। সেন্ট মার্টিনে পৌঁছেছে খাদ্য এবং অন্যান্য পণ্য নিয়ে জাহাজ MV-12 আউলিয়া। জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য, ঔষধ সহ অন্যান্য পণ্য নিয়ে গতকাল মধ্যরাতে সেন্ট মার্টিন ঘাটে পৌঁছেছে জাহাজটি। সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান, সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে এই জরুরি সহায়তা পাঠানো হয়। দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে VGF-এর চাল, আর্থিক অনুদানের চেক, শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে মীনাক্ষী চৌধুরীর ডেস্ক রিপোর্টে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার ২৭,০০০ অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে। আজ নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM শামসুদ্দিন জিহান। বান্দরবানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার VGF কর্মসূচির আওতায় পৌরসভার ৪,৬২১ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং আজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিবারগুলোর কাছে এসব চাল বিতরণ করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীতে ৫৮০ জন গরিব ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভোলার লালমোহন ও তজুমউদ্দিন উপজেলার প্রায় ১৭,০০০ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি করে VGF এর চাল বিতরণ করা হয়েছে। আজ লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে VGF এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ঝিনাইদহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ প্রায় ১,৫০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার VGF এর চাল বিতরণ করা হয়েছে। মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় মাগুরায় ২৩ জন মহিলার মাঝে ঋণের চেক ও চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলাদের মাঝে ঋণের চেক ও চাল বিতরণ করেন সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার। মানিকগঞ্জে পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৪,৭০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে VGF এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদ মালিক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় অসহায় দরিদ্র প্রতিবন্ধী এবং প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হল রুমে ২৪১ জনের মাঝে ১৭,৮৪,০০০ টাকার এ অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য সানোয়ার হোসেন গতকাল পৌর শহরের তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৪৮ জন ব্যক্তির মাঝে মোট ২১,৪০,০০০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক ৬ শতাধিক দুস্থ ও অসহায় জনগণের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে অসহায় দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি বাঙালি ১০০টি পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। মেহেরপুরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিজ বাসভবনে এ চেক বিতরণ করেন। এ সময় ৩৪ জনকে ১৭ লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং জেলা সমাজ কল্যাণ কমিটির আর্থিক অনুদানে মোট ১২৭ জনকে ৪,২০,০০০ টাকার চেক প্রদান করা হয়। ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে অসচ্ছল ও অসুস্থ আহত ৩৮ জন ক্রীড়াসেবীদের মাঝে মাসিক এককালীন ক্রীড়া ভাতার চেক প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভাতার চেক বিতরণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। কুমিল্লার চান্দিনায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। এদিকে সিরাজগঞ্জে অসহায় দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি প্রধান অতিথি হিসেবে ২৫ জন অসহায় দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। মাগুরায় রেললাইন নির্মাণ ও বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের ১৭,৯৬,০০,০০০ টাকার চেক গতকাল রামনগর ঠাকুরবাড়ি নির্মাণাধীন রেল স্টেশন প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত লোকদের হাতে চেক তুলে দেন। নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ TR কর্মসূচিতে ১১১টি প্রকল্পের বিপরীতে ৭১,৩৩,০০০ টাকা এবং কাবিখা কর্মসূচিতে ১৩টি প্রকল্পে ১১৬ মেট্রিক টন চাল ও গম বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প প্রতিনিধিদের হাতে টাকার চেক এবং চাল গমের টিও প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট। আজ পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা আজ বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু। পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এবং প্রেস ক্লাবের সভাপতি গোলাম মুস্তফা কাদের সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় একক ঘরে পুনর্বাসিতদের ১০ দিন মেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ সকালে নেত্রকোনার ঠাকুরকোনা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অনুষ্ঠানে ১৫৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাঝে সার্টিফিকেট সহ প্রত্যেককে নগদ ২,০০০ টাকা এবং ৩০ কেজি চাল বিতরণ করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকনাবাচ্ছুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। কর্মসূচিতে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর আগে রায়পুরা লুধুয়া মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ সহ যুবলীগ নেতাকর্মীবৃন্দ। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি মেলার আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে কন্দাল ফসল উন্নয়নে এই কৃষি মেলার আয়োজন করা হয়। এছাড়া স্থানীয়ভাবে কন্দাল ফসল উন্নয়নে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বঙ্গবন্ধু পরিষদ গাংনী উপজেলা শাখার উদ্যোগে মৌসুমী ফল উৎসব আজ মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্ক ভাটপাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালামের সভাপতিত্বে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজমুল হক সাগর। ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, চিড়া দই এবং মিষ্টির আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং বলেছেন, গুণীর কদর করলে সমাজে অসংখ্য গুণীর জন্ম হয়। তিনি গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রয়াত ১৪তম বোমাং রাজা মংসইপ্রু চৌধুরীর ১০৮তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে স্মরণীয় বরণীয় ব্যক্তিদের জন্মদিবস পালন কর্মসূচির আওতায় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল রানা, মোহাম্মদ হাবিবুর রহমান জয় ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় ২ ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান, আজ লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডম্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের সাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামিলা বেগম গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমার নামাজে জানাজা আজ সকালে মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং নামাজে জানাজা শেষে দৌলতপুর গ্রামের কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার গতকাল জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল দক্ষিণ রানীপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে তার মরদেহ দক্ষিণ রানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যশোর শহরতলির মধুগ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহমুদা বেগম গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বাদ জুমা নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। খবর শেষ হলো। খোদা হাফেজ।